So hello guys and welcome you all to my channel, that is A for Aspirant. তো দেখো আমরা জানি যে এই নভেম্বর 16 এবং 17 তারিখে পিএসসি ক্লার্কশিপের প্রিলিমিনারি এক্সাম কমপ্লিট হলো। ওকে, সো এই প্রিলিমিনারি এক্সামটা আমরা জানি 4টে শিফটে হয়েছিল এবং প্রত্যেকটা শিফটে 100টা করে কোয়েশ্চেন ছিল, যার মধ্যে 30টা কোয়েশ্চেন ছিল অ্যারিথমেটিক সেকশনের, মানে অঙ্ক আর রিজনিং দুটো মিলিয়েই। ওকে, সো এই ভিডিওতে আমি পিএসসি ক্লার্কশিপ 2024-এর যে ফার্স্ট শিফট তার 30টা অঙ্কের সলভ এখানে এই ভিডিওতে পাবে। এছাড়া বাকি যে 3টে সেট রয়েছে সেটাও আরও পরবর্তী 3টে ভিডিওতে আমি আপলোড করে দেবো। ওকে, তো চলো ওয়ান বাই ওয়ান ম্যাথগুলো দেখি কী কী দিয়েছে। তো দেখো প্রথম প্রশ্নটা কি দিয়েছে যে 10 জন পুরুষ 10 মেন একটি কাজ 15 দিনে শেষ করে এবং 15 জন মহিলা ওই একই কাজ 12 দিনে শেষ করে। এবার ওই কাজটা যদি 10 জন পুরুষ এবং 15 জন মহিলা একত্রে করতো, মানে একসঙ্গে করতো, তাহলে সেই কাজটি কদিনে কমপ্লিট হতো। এখানে কি বলেছে দেখো, 10 জন পুরুষ কাজটি কদিনে কমপ্লিট করছে, 15 দিনে। আর একই কাজ 15 জন মহিলা কদিনে করছে, 12 দিনে। ওকে, তাহলে এই দুটো সমান হবে। তাহলে এখানে একজন পুরুষ এবং একজন মহিলার যে কাজের এফিসিয়েন্সি রেশিও সেটা বার করব। দেখো 15 কেটে গেল, এখানে 2 দিয়ে কাটলে 5, এখানে 2 দিয়ে কাটলে 6। তো এখান থেকে পাচ্ছি মেন ইস টু ওমেন ইকুয়াল টু 6:5, এটা হচ্ছে একটা পুরুষ এবং মহিলার একদিনের কাজের এফিসিয়েন্সি রেশিও। তাহলে টোটাল ওয়ার্ক কত হচ্ছে, যে কোনো একদিকে আমি মান বসিয়ে দিতে পারি। ধরো এটা থেকে নিচ্ছি 10 জন পুরুষ, প্রত্যেক পুরুষের দক্ষতা হচ্ছে কত, 6, কদিনের জন্য, 15 দিন কাজটা করবে। তাহলে হচ্ছে 6×10=60 এবং 15 900, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এবার বলছে 10 জন পুরুষ এবং 15 জন মহিলা এরা একত্রে কাজটা করবে, তাহলে এরা একদিনে কতটা কাজ করবে। 10 জন পুরুষ তাদের এফিসিয়েন্সি হচ্ছে 6, ওকে, আর কত রয়েছে 15 জন মহিলা, এদের এফিসিয়েন্সি হচ্ছে 5। তাহলে হচ্ছে 6×10=60, 75, 135, এটা হচ্ছে ডেলি। তাহলে টাইম কত লাগবে, 900/135। দেখো 5 দিয়ে কাটতে পারি, এগুলো করতে পারি। এবার এটাকে আমি ডাইরেক্ট 45 দিয়ে কেটে দিচ্ছি। তাহলে 45, 20, আর এটা 45 3, তাহলে কত হচ্ছে 20/3 দিন। এটাকে দেখো মিশ্র ভগ্নাংশে রয়েছে প্রত্যেকটা, তাহলে এটা হচ্ছে 6×2=3 দিন। তাহলে 6×2=3 দিনে এই কাজটি 10 জন পুরুষ এবং 15 জন মহিলা কমপ্লিট করবে। অপশন সি এই প্রশ্নটার উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো দেখি পরবর্তী প্রশ্নটাই কি দেওয়া রয়েছে। বলছে দ্য রেশিও বিটুইন স্পিডস অফ 2 ট্রেন ইজ 7:8। তাহলে দুটি ট্রেনের যে গতিবেগ তার অনুপাত হচ্ছে 7:8। দ্বিতীয় ট্রেনটি যদি 400 কিলোমিটার যায় 4 ঘন্টায়, তাহলে প্রথম ট্রেনের স্পিড কত। তাহলে প্রথমে কি করব, আমি দ্বিতীয় যে ট্রেনটা সেটার স্পিড বার করব। তাহলে স্পিড অফ সেকেন্ড ট্রেন কত, দেখো 400 কিলোমিটার গেছে 4 ঘন্টায়, তাহলে এটা হচ্ছে 100 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, এবার আমি ধরে নিচ্ছি যে ট্রেনের স্পিড দুটো হচ্ছে 7x আর 8x, বা আমি 7 ইউনিট 8 ইউনিট করে নিতে পারি যদি এরমভাবে না করো। তাই দ্বিতীয় ট্রেনের স্পিড কত, 8 ইউনিট। তাহলে 8 ইউনিট সমান কত হবে, 100 কিলোমিটার প্রতি ঘন্টা। এখান থেকে 1 ইউনিট বার করতে পারছি, 100/8, 12.5
কিলোমিটার পার আওয়ার। 100কে 8 দিয়ে ভাগ করলে এটাই বেরোয় 12.5। তাহলে প্রথম ট্রেনের স্পিড কত? 7 ইউনিট। তাহলে এখান থেকে লিখতে পারি স্পিড অফ ফার্স্ট ট্রেন কত? 7 ইউনিট, মানে 7 ইন্টু 12.5। তাহলে 7 12 84 এবং 3.5 3.5 যোগ করলে হচ্ছে 87.5 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, এটা হচ্ছে প্রথম ট্রেনের স্পিড। দেখো অপশন ডি এই প্রশ্নটার উত্তর। ওকে, এটা একদমই ইজি কোয়েশ্চেন ছিল। তো চলো দেখি পরবর্তী অঙ্কটা। দেখো এখানে কি বলছে, কোনো দুটি মৌলিক সংখ্যা দিয়ে 143কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 3 থাকবে। সরি, কোন দুটি মৌলিক সংখ্যাকে দিয়ে। তাহলে দেখো 143 তো হচ্ছে ডিভিসর, এখান থেকে আমি যদি 3 বাদ দিয়ে দিই তাহলে কত পড়ে থাকবে? 140। তাহলে এই সংখ্যাটা হচ্ছে কি, যে মৌলিক সংখ্যা দুটি দিয়ে যদি 140কে ভাগ করি তাহলে কোনো দুই ক্ষেত্রেই কোনো রকম কী হচ্ছে ভাগশেষ বা রিমাইন্ডার পড়ে থাকবে না। এবার 140কে দেখি আমি 2 আর 11 কোনটা দিয়ে ভাগ যায়। দেখো 2 দিয়ে তো ভাগ যাবে, কিন্তু 11 দিয়ে ভাগ যাবে না। 13 গুণিত 11 হচ্ছে 143, তাহলে এটা হলো না। 11 আর 13 গুণ করলে 143, এটাও হবে না। 3 এবং 7, দেখো 3-এর ডিভিসিবিলিটি রুল কি বলছে? প্রত্যেকটা ডিজিট যোগ করো, সেটা যদি ওই ডিজিটের যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে 3 দিয়ে ভাগ ওই সংখ্যাটাও যাবে। তাহলে 4 আর 1 5, আর 0 যোগ করলে 5। 5কে 3 দিয়ে ভাগ যায় না, তো এই সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে না, তাহলে এটাও অপশন বাদ হয়ে গেল। পড়ে থাকলো 5 আর 7। দেখো 7 দুগুণে 14, তাহলে 20। 140কে 7 দিয়ে ভাগ করলে 20 বেরোবে, এবং 5 দিয়ে তো ভাগ যাবেই। তাহলে অপশন ডি একমাত্র পড়ে রইল এই অঙ্কটাতে। ওকে, এবং 5 এবং 7 দুটোই মৌলিক সংখ্যা, তো প্রত্যেকটা যেটা কন্ডিশন রয়েছে প্রত্যেকটা এখানে মিটলো। তাহলে এই প্রশ্নটার উত্তর হলো অপশন ডি, 5 এবং 7। ওকে, দেখি নেক্সট কোয়েশ্চেনটা। এখানে বলছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 1356, 1868 এবং 2764কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ হবে 12। তাহলে এরকম অঙ্ক থাকলে প্রথমে আগে আমাকে সেই সংখ্যাগুলো বার করে নিতে হবে যেখানে কোনো ভাগশেষ থাকবে না। দেখো প্রতি ক্ষেত্রে ভাগশেষ 12 রয়েছে, তাহলে কোন সংখ্যাটা ভাগ যাবে? 1356 মাইনাস 12 কত হচ্ছে? 1344। এটা হচ্ছে পুরোপুরিভাবে ভাগ যাবে। তারপর হচ্ছে 2764 বাই 12, সরি মাইনাস 12, এটা হচ্ছে 2752। আর দিয়েছে কত? 1868। 1868 মাইনাস 12, 1856। ওকে, এবার এখানে চেয়েছে বৃহত্তম সংখ্যা। তো যে বৃহত্তম সংখ্যা দিয়ে আমরা যে কোনো সংখ্যাকে ভাগ করতে পারি, মানে এক বা একাধিক সংখ্যার ভাগফল যে বৃহত্তম সংখ্যা হয়, বেসিক্যালি আমাদের এখানে বার করতে হয় গসাগু বা HCF। ওকে, তাহলে আমি 3টে সংখ্যার গসাগু বার করি। ডাইরেক্টলি এভাবে লসাগু বার করে যেরকমভাবে যায় সেটা দিয়েও আমরা গসাগু বার করতে পারি। 1356, 1868 এবং 2764। দেখো প্রত্যেকটা 4 দিয়ে ভাগ যাবে। কত হচ্ছে এখানে? 3 3 6। এবার এটা কত হচ্ছে? 4 4 16, 4 6। সরি এখানে একটা মিস্টেক হয়েছে, অ্যাকচুয়ালি এইগুলো না, এই 3টে সংখ্যার গসাগু আমাদের বার করতে হবে। ওকে, তো চলো এই 3টে সংখ্যার গসাগু বার করি। কত হচ্ছে? 1344, 2752, আর এটা হচ্ছে 1856। দেখো 4 দিয়ে ভাগ গেলে কত হচ্ছে? 3, এক হাতে 4, এটা 3,
2 36, 336, এটা হচ্ছে 2752কে ভাগ করলে হচ্ছে 6, 3 হাতে 35, তাহলে 8, এত 3 থাকছে 8, আর এটা ভাগ হচ্ছে 4, 6, 4। দেখো এই প্রত্যেকটা সংখ্যায় আবার 4 দিয়ে ভাগ যাবে, যতক্ষণ অবধি ভাগ যাচ্ছে ভাগ করে যাব। যেখানে আর তিনটে সংখ্যাকেই আর একটা কমন নাম্বার দিয়ে ডিভাইড করতে পারবো না, সেখানে স্টপ হয়ে যাব। তাহলে এখানে হচ্ছে 8, 4, 84, 17, 2, 72, হচ্ছে 11, 6। দেখো এই তিনটেও তোমার 4 দিয়ে ভাগ যাবে, কত হবে এখানে? 81, সরি 21, এটা হচ্ছে 4, 1 হাতে 3, 43, এখানে 2, 9, 29। ওকে, দেখো তিনটেই মৌলিক সংখ্যা আর তিনটের মধ্যেই কোনো কমন কিছু নেই। ওকে, আচ্ছা না 3, 21 তোমার মৌলিক সংখ্যা নয়, বাট আর ভাগ যাবে না। তাহলে এইটাই হচ্ছে কি গসাগু। তাহলে এদের গসাগু কত হবে, বা HCF 4 × 4 × 4, 4 4 16, আর 4 গুণ করলে 64। অপশন এ এই প্রশ্নটার উত্তর। তাহলে এই তিনটে সংখ্যার প্রত্যেক ক্ষেত্রে যদি 64 করে ভাগ করি, তাহলে হচ্ছে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 12 পড়ে থাকবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো, একদম ইজি অঙ্ক এটা। তো চলো পরের অঙ্কটা দেখি কি দিয়েছে। বলছে 9টা এবং 10টার মধ্যে কোন সময় ঘড়ি দুটি কাঁটা একসাথে থাকবে। একসাথে থাকবে মানে এখানে বেসিক্যালি বলছে কোইনসাইড করবে বা 0 ডিগ্রি উৎপন্ন করবে এই জিনিসটা। তো ঘড়ির দুটি কাঁটা যখন একসাথে থাকে, কোইনসাইড করে বা 0 ডিগ্রি উৎপন্ন করে, কোন টাইমটা সেটা বার করার একটা ফর্মুলা আছে। তো ফর্মুলাটা হচ্ছে 30h - 11/2 m = 0। ওকে, এখানে h হচ্ছে ঘন্টার কাঁটা বা ঘন্টার মান, যেটা কি হচ্ছে যেটা হচ্ছে প্রথমে থাকবে মানে 9টা। এখানে h = হচ্ছে 9, এবং মিনিটটা আমাকে বার করতে হবে, m ডিনোট করছে মিনিটকে। তাহলে এখানে ক্যালকুলেট করি, দেখো 30 × 9 = কত হবে, 11/2 m। এখান থেকে কত পাচ্ছি, m সমান দেখো 30 × 9 = 70, আর যোগ করলে হচ্ছে 540 / 11। ওকে, তাহলে এখানে যদি ভাগ করি, তাহলে 4 পড়ে থাকছে 10 আর 0 9, 49.1/11 মিনিট। এবার স্টার্টিং টাইম কত, 9টা, আর কতক্ষণ গেছে, 49.11 মিনিট গেছে। তাহলে কটার সময় মিলিত হবে, 9 hour 49 1/11 মিনিটে। ওকে, দেখ অপশন সি এই প্রশ্নটার উত্তর। ওকে, দেখি পরবর্তী অঙ্কটা কি দিয়েছে। তো দেখো এখানে কি বলেছে, যে কোনো মূলধন 12 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত। তো কোনো মূলধন দ্বিগুণ হওয়া মানে কি হচ্ছে, যে মূলধন যে প্রিন্সিপাল এবং সুদ এই দুটোর মান একই হয়ে যাচ্ছে। ওকে, এবার এখানে সরল সুদ আমাকে বার করতে হবে। তো সরল সুদের ভ্যালু কি হয় আমরা জানি, I = PRT/100। এখানে ইন্টারেস্টের মানটাও হচ্ছে কি প্রিন্সিপালের সমান, তাহলে এখানে হচ্ছে পি, এখানেও মূলধন গুণিত, আমাকে যেহেতু সুদের হারটা বার করতে হবে তাহলে ধরে নিচ্ছি সেটা আর, এবং সময় কত দিয়েছে 12 বছর / 100। এর দুটো কেটে গেল, তাহলে আর সমান কত হচ্ছে, দেখো 100 / 12%। এবার এগুলোকে যদি কাটি 4 দিয়ে, তাহলে এটা হচ্ছে 25, আর এটা হচ্ছে 3, তাহলে 25/3। এটাকে
মিশ্র ভগ্নাংশে পরিণত করলে পড়ে থাকছে 3 8 24, পড়ে থাকবে 1 আর 3। তাহলে 8.1/3 শতাংশ হচ্ছে বার্ষিক সরল সুদের হার। অপশন বি এই প্রশ্নটার উত্তর। ওকে, একদম বেসিক কোয়েশ্চেন এটা। চলো দেখি পরবর্তী অঙ্কে কি দিয়েছে। তো বলছে দেখো, একটা মোটর গাড়ি 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাত্রা শুরু করে এবং প্রতি 2 ঘন্টা অন্তর তার গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা বৃদ্ধি পাচ্ছে। ওকে, বলছে মোটর গাড়িটি 345 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে কত সময় নেবে টোটাল। তো দেখো কি বলছে, মোটর গাড়িটি যাত্রা শুরু করছে কত, 70 কিলোমিটার বেগে, এটা হচ্ছে প্রথম ঘন্টায়। তাহলে দ্বিতীয় ঘন্টা কতক্ষণ যাবে, দ্বিতীয় ঘন্টা তো 70 কিলোমিটার বেগই থাকবে, কারণ বলছে প্রতি 2 ঘন্টা অন্তর 10 কিলোমিটার বাড়বে। তাহলে দ্বিতীয় ঘন্টাটাও সে একটা 70 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে যাবে। কিন্তু তৃতীয় যে ঘন্টাটা, তখন তার কি হচ্ছে, স্পিড 10% বেড়ে যাবে, নিয়ে সে কত স্পিডে যাবে, 80। ফোর্থ এটাতেও যাবে 80 কিলোমিটার বেগে। দেখো এতক্ষণ অবধি গেল 4 ঘন্টা, 4 ঘন্টায় মোট কত কিলোমিটার গেছে, 740 আর 60, 300 কিলোমিটার গেছে। তাহলে আর ডিস্টেন্স বাকি কত পড়ে রইল, মোট যাবে 345, 4 ঘন্টায় চলে গেছে 300 কিলোমিটার, তাহলে পড়ে থাকছে 45 কিলোমিটার দূরত্ব। ওকে, এবার কি বলছে দেখো, যেহেতু প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর 10 কিলোমিটার স্পিডে বাড়ে, আর এটা হচ্ছে কি পঞ্চম ঘন্টা, তাহলে এখন স্পিড কত হবে, এখন স্পিড হয়ে যাবে 90 কিলোমিটার পার আওয়ার। তাহলে এবার বাকি যে 45 মিনিট সেটা পার করতে কতক্ষণ সময় লাগবে, তাহলে টাইম বা সময় হচ্ছে ডিস্টেন্স 45 কিমি ডিভাইডেড বাই 90। ওকে, তাহলে এটা হাফ আওয়ার। ওকে, তাহলে আধ ঘন্টায় 90 কিলোমিটার স্পিডে 45, বাকি যে 45 কিলোমিটার ডিস্টেন্স পড়ে রয়েছে সেটা কভার করে নেবে। তাহলে এতক্ষণ মোট কতক্ষণ সময় লেগেছে, এতক্ষণ গেছে 4 ঘন্টা, আর এখানে গেল আধা ঘন্টা। তাহলে মোট টাইম কত লেগেছে, 4 hour and half, 4.5 hour, 4.5 ঘন্টা সময় লেগেছে। অপশন সি এই প্রশ্নটার উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো দেখি পরবর্তী অঙ্কটা কি দিয়েছে। তো দেখো এই অঙ্কটা কি বলছে, যে একটি ক্লাসে মোট ছাত্রছাত্রীর 3/5 অংশ হচ্ছে ছাত্রী। তো দেখো এই কোয়েশ্চেনটা কি বলছে, যে একটি ক্লাসে মোট ছাত্রছাত্রীর পরিমাণ, ঠিক আছে, তার 3/5 অংশ ছাত্রী এবং বাকি অংশে ছাত্র রয়েছে। তাহলে ছাত্রী এবং ছাত্র এটা বার করে নিই। তাই কত বলছে, ছাত্রী রয়েছে 3/5 অংশ, তাহলে বাকি পড়ে থাকছে কত, 2/5, এই অংশটা হচ্ছে ছাত্রীর। ওকে, এবার বলছে যদি ক্লাসে কোনো ছাত্রর 2/3 অংশ অনুপস্থিত থাকে, 2/9 অংশ, তাহলে এইটা হচ্ছে টোটাল। তাহলে অনুপস্থিত কজন রয়েছে বা অ্যাবসেন্ট রয়েছে কত, 3/5 তার 2/9 দিন, 3 কেটে গেল। আর এখানে কত রয়েছে, বি এর অ্যাবসেন্ট রয়েছে, বা ছেলেরা, বি বলছে এখানে ছেলে রয়েছে, বয়েস, 2/5 গুণিত 1/4 অংশ, 2 কেটে গেল, এটা হচ্ছে 2/15, এটা হচ্ছে 1/10। ঠিক আছে, এতজন ছাত্রী অ্যাবসেন্ট এবং এতজন ছাত্র অ্যাবসেন্ট রয়েছে। তাহলে প্রেজেন্ট কতজন রয়েছে, মোট কতজন এখানে উপস্থিত রয়েছে, তাহলে প্রেজেন্ট নাম্বার অফ স্টুডেন্ট, ছেলে মিলিয়ে কত হচ্ছে, এখানে ফ্র্যাকশন, তো ফ্র্যাকশনের টোটাল কি হবে, 1 মাইনাস
এই দুটোর অ্যাডিশন, সরি 1 মাইনাস এখানে হচ্ছে এটা কত 30, 4 প্লাস 3 7। তাহলে এবার এখানে ক্যালকুলেট করলে কত হবে 30 মাইনাস 7, তাহলে কত 23/30 হচ্ছে কত পার্ট বলেছে ছাত্রছাত্রী অংশ উপস্থিত রয়েছে 23/30 অংশ। ওকে, ছাত্রছাত্রী উপস্থিত রয়েছে, অপশন সি এই প্রশ্নটার উত্তর। ওকে, চলো দেখি পরবর্তী অঙ্কটা কি দিয়েছে। তো দেখো এই অঙ্কটা কি বলছে যে দুটি সংখ্যার গসাগু 8, নিচের কোনটি কখনোই সংখ্যাটির লসাগু হবে না। দেখো গসাগু কি হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এবং লসাগু কি হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে কি হচ্ছে যে এটার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে গসাগু, এই গসাগুরই একটা গুণিতক হচ্ছে ওই সংখ্যা দুটির লসাগু। ওকে, কারণ গুণনীয়কের ওপর কিছু গুণ করলে তবেই আমরা গুণিতক পাবো। তাহলে কি হচ্ছে এই যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোর মধ্যে যেটা তোমার হচ্ছে 8 দিয়ে ভাগ যাবে না সেটাই ওই সংখ্যা দুটো লসাগু হবে না। এই বেসিক একদম কমন অঙ্ক এটা। দেখো 3 8 24, তাহলে এটা লসাগু হতে পারে সংখ্যাগুলোর। কত হবে, একটা 8 একটা 16, ওকে সরি একটা 8 আর একটা এটা 12 হয়ে যাবে। 48কে 8 দিয়ে ভাগ যায়, তাহলে এটাও কোনো সংখ্যা দুটোর যে কোনো দুটো সংখ্যার গসাগু হবে। 56ও ভাগ যায়, কিন্তু দেখো 60কে আমি 8 দিয়ে ভাগ করতে পারবো না। তাহলে হচ্ছে কি কোনো সংখ্যা দুটির গসাগু যদি 8 হয় তার লসাগু 60 হবে। তাহলে অপশন ডি এই প্রশ্নটার উত্তর। ওকে, বলছে একজন দোকানদারের কাছে যে পরিমাণ ডিম আছে তার 5% ভাঙা, বাকি ডিমের 93% বিক্রি করার পর আর 266টি ডিম অবশিষ্ট থাকে। তাহলে প্রথমে তার কাছে কতগুলি ডিম ছিল সেটা আমাকে বার করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি কত যে 100টা ডিম আছে, এখান থেকে 5% মানে কত 5টা ভাঙা। ওকে, ফাউন্ড টু বি ব্রোকেন। তাহলে পড়ে থাকছে কত 95টা। ওকে, এবার বলছে ওই যে 95টা তার 93% বিক্রি করা হয়েছে, এরপরে তার কাছে ডিম পড়ে রয়েছে কত 266টি। প্রথমে তার কাছে কতগুলি ডিম ছিল, তাহলে 95 এর কত হচ্ছে 93% হয়ে গেছে, তাহলে পড়ে থাকছে কত 7। ওকে, এটার ভ্যালু কত হচ্ছে 266। আবার এখানে হচ্ছে 20, এখানে হচ্ছে 19, আমি জানি 19 3 হচ্ছে 133/20 ইউনিট হচ্ছে 266। তাহলে এখানে 2 2 কেটে গেল, তাহলে 1 ইউনিট সমান কত হবে 20 × 2 40। ওকে, তাহলে টোটাল কত হচ্ছে, তাহলে 1 ইউনিট সমান হচ্ছে 240। তাহলে টোটাল নাম্বার অফ এক্স কত 100 ইউনিট, পার ইউনিটে 40টা করে ডিম, তাহলে 100 × 4 হচ্ছে 4000। তাহলে তার কাছে সেই দোকানদারের কাছে প্রথমে 4000টি ডিম ছিল। ওকে, দেখি কোয়েশ্চেন নাম্বার 11 কি দিয়েছে। তো দেখো এই প্রশ্নটা কি বলছে, একটি ধনাত্মক সংখ্যা যার সঙ্গে 1000 যোগ করলে যোগফল সংখ্যাটির 1000 গুণ করলে গুণফলের থেকে বড় হবে, তাহলে সংখ্যাটি কত। আমি ধরে নিচ্ছি সংখ্যাটি এক্স, ঠিক আছে, তার সাথে 1000 যদি যোগ করি সেটা হচ্ছে
ওই সংখ্যার 1000 গুণের গুণফলের থেকে বড়, তাহলে এটা কত 1000x। এবার হচ্ছে আমি ভ্যালু প্রত্যেকটা বসে দেখি। দেখো এখানে কত হচ্ছে, x হচ্ছে 1, তাহলে এটার ভ্যালু কত হচ্ছে 1001, আর এটার ভ্যালু হয়ে যাচ্ছে কত 1000, মিলল। ওকে, কিন্তু বাকি ক্ষেত্রে কি হবে দেখো, এটা হয়ে গেল 1003, কিন্তু এদিকে হলো 3000, তাহলে এটা হবে না, এটা 1005, এটা হয়ে গেল 5000। ওকে, আর এটা হচ্ছে 1007, আর এটা 7000 হয়ে যাবে। তার মানে অবভিয়াসলি এটুকুনি বোঝা যাচ্ছে যে এখানে ধনাত্মক সংখ্যাটি 1 যোগ থাকলেই, শুধুমাত্র 1000-এর সাথে 1 যোগ করলে বা 1000-এর সাথে 1 গুণ করলে এটার ভ্যালু বেশি হবে। অপশন এ এই প্রশ্নটার উত্তর। ওকে, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। চলো দেখি পরবর্তী অঙ্কে কি দিয়েছে। তো দেখো এই কোয়েশ্চেনে কি বলেছে যে এ, বি, সি ও ডি এদের মধ্যে 750 টাকা এমনভাবে ভাগ করা হয়েছে যাতে এর প্রাপ্ত টাকা বি ও সি এর প্রাপ্ত টাকার যোগফলের সমান। তাহলে কি বলেছে দেখো, এ এদের প্রাপ্ত টাকা, বি প্লাস সি এদের প্রাপ্ত টাকার সমান। এবার কি বলেছে, বি এর প্রাপ্ত টাকা সি এর থেকে 125 টাকা বেশি। তাহলে এখানে বি সমান কত বলছে, সি এর থেকে 125 টাকা বেশি। তাহলে এর মান কত হবে, এখানে বি সমান সি প্লাস 125, তাহলে এ হবে সি প্লাস 125 প্লাস সি, তাহলে এখানে 2c প্লাস 125 টাকা, এটা হচ্ছে এর মান। আর কি বলেছে, সি এবং ডি এর প্রাপ্ত টাকার পরিমাণ সমান, তাহলে সি ইকুয়াল টু ডি। এবার এদের চারজনের মধ্যে কত হয়েছে 750 টাকা মোট, তাহলে এখান থেকে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এদের মোট টাকার পরিমাণ হচ্ছে 750। এবার এদের মান বসিয়ে দিই প্রত্যেকটার। এ সমান কত 2c প্লাস 125, বি এর মান কত সি প্লাস 125, এখানে সি এবং ডি এর মানও সমান, তাহলে সি সমান কত হচ্ছে 750। এবার এখান থেকে পাচ্ছি দেখো কত 5c প্লাস 250 সমান 750। 250টা দিকে গেলে মাইনাস হয়ে যাবে, কত পড়ে থাকবে 500, তাহলে লিখতে পারি 5c ইকুয়াল টু 500। তাহলে সি এর টাকার পরিমাণ হচ্ছে 100, 500কে 5 দিয়ে ভাগ করলে পড়ে থাকছে 100 টাকা। তাহলে এর প্রাপ্ত টাকার পরিমাণ কত সেটা কোয়েশ্চেনে চেয়েছে। তাহলে এ কত পাচ্ছে 2c প্লাস 125, সি এর মান 100, তাহলে 2 ইন্টু 100 প্লাস 125 কত হচ্ছে মোট 325 টাকা। তাহলে এর প্রাপ্ত টাকার পরিমাণ হচ্ছে অপশন ডি 325 টাকা। ওকে, দেখি নেক্সট কোয়েশ্চেনটা কি দিয়েছে। এখানে বলছে যে স্থির জলে একটি নৌকার গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে এখানে স্ট্রিম বা এস লিখতে পারি 10 কিলোমিটার পার আওয়ার। এবার বলছে যদি নৌকাটি স্রোতের অনুকূলে 26 কিমি ও স্রোতের প্রতিকূলে মানে ডাউনস্ট্রিমে 26 কিমি এবং 14 কিমি আপস্ট্রিম সেম টাইম মানে একই সময় যায়, তাহলে স্পিড অফ দ্য স্ট্রিম কত। ওকে, তাহলে আমি এখানে কত হচ্ছে স্রোতের যে গতিবেগ বা কারেন্ট, সি দিয়ে ডিনোট করছি এটাকে। ওকে, কত এটা বার করতে হবে। তাহলে দেখো যখন ডাউনস্ট্রিমে যায় তখন কত স্পিড হয়, ডিস্টেন্স ডিভাইডেড বাই কত হচ্ছে এস প্লাস সি এটা, আর প্রতিকূলে গেলে কত হবে ডিস্টেন্স ডিভাইডেড বাই এস মাইনাস সি।
ওকে, এবার বলেছে যেহেতু দুটো একই সময় অতিক্রম করে তাহলে এদের সময়টা একই থাকবে। তাহলে এখান থেকে লিখতে পারি, দেখো 14s প্লাস 14c, যেখানে এরকম করে ক্রস মাল্টিপ্লাই আমি করে নিই। আর এদিক থেকে লিখতে পারি 26s মাইনাস 26c। আচ্ছা, নেক্সট লাইনটা একটা কাজ করছি, এইটা এখানটাতে লিখছি, এখানটাতে বাদ দিয়ে কত হচ্ছে এখানে 26s প্লাস c ডিভাইডেড বাই 14s মাইনাস c। তা ডাইরেক্টলি এখানে লিখতে পারি 14s প্লাস 14c ইকুয়াল টু 26s মাইনাস 26c। 14টা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 26 থেকে 14 বাদ দিলে পড়ে থাকছে হচ্ছে 12s ইকুয়াল টু 40, এদিকে গেলে প্লাস হয়ে যাচ্ছে, এটা 24 আর 14 যোগ করলে 40c। তাহলে s বাই c সমান কত হচ্ছে 40 ডিভাইডেড বাই 12, এরকম করে কেটে গেল। এটা 2 দিয়ে কাটলে কত পড়ে থাকছে, এটা 4 দিয়ে কেটে দিচ্ছি একদম ডাইরেক্ট, তাহলে এটা হচ্ছে 10/3। ওকে, তাহলে এবার দেখো এখানে এস এর মান কত দিয়েছে 10 কিলোমিটার, তাহলে আমি এখানে লিখতে পারি সি ইকুয়াল টু কত এস ইন্টু 3/10। এস এর মান দিয়েছে 10, মানটা বসিয়ে দিলাম, 10 গুণিত 3/10, 10 10 কেটে গেল, পড়ে থাকছে কত 3। তাহলে স্রোতের গতিবেগ হচ্ছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, অপশন সি এই প্রশ্নটার উত্তর। আশা করি বুঝতে পেরেছো। চলো দেখি পরবর্তী অঙ্কটা। বলছে সেনাপতি সহ 1200 জনের একটি সৈন্যদল ট্রেনে যাত্রা করছেন। যদি প্রত্যেক 15 জন সৈনিকের জন্য একজন সেনাপতি নিযুক্ত থাকে তবে ওই দলের মোট সেনাপতির সংখ্যা কত হবে? তাহলে এখানে দেখো সৈনিক আর সেনাপতির অনুপাত কত হচ্ছে, বলছে 15 জন সৈনিকের জন্য একজন সেনাপতি, তাহলে তাদের অনুপাত 15:1। তাহলে টোটাল কত হচ্ছে, টোটাল হচ্ছে 16 ইউনিট। এতজন লোক রয়েছে, এর মান কত হচ্ছে দেখো 1200, কারণ বলছে সেনাপতি সহ। ওকে, তাহলে 1 ইউনিটের মান কত হবে 1200/16, 7 8 এবং 5 75, 1 ইউনিটের মান 75। এবার সেনাপতির কত হচ্ছে, সেনাপতির সংখ্যা হচ্ছে 1 ইউনিট। ওকে, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি যে ওইখানে ক্যাপ্টেন বা সেনাপতি সংখ্যা হচ্ছে টোটাল 75টি। অপশন বি এই প্রশ্নটার উত্তর। ওকে, আর সোলজার সংখ্যা হচ্ছে 1125 জন, এখান থেকে 1200 থেকে এটা বাদ করে দিলেই পেয়ে যাবে। ওকে, চলো দেখি পরবর্তী অঙ্কটা কি দিয়েছে, একদম বেসিক অঙ্ক এটা। এখানে দিয়েছে, বলছে একজন ব্যক্তি 1,65,000 টাকা তার কন্যা, স্ত্রী ও পুত্রের মধ্যে এমন ভাগে ভাগ করে দেন যাতে কন্যার প্রাপ্ত টাকার অর্ধেক, স্ত্রীর প্রাপ্ত টাকার 1/4 অংশ এবং পুত্রের প্রাপ্ত টাকার 1/5 অংশ সমান হয়। কন্যার প্রাপ্ত টাকার পরিমাণ কত? কি বলেছে যে কন্যা তার অর্ধেক, স্ত্রীর প্রাপ্ত টাকার 1/4 এবং পুত্রের প্রাপ্ত টাকার 1/5, এই তিনটে সমান। তাহলে এবার কি করছে, আমরা অনুপাতটা বার করে নিই। প্রথমে এই দুটো, তাহলে ডটার ইজ টু ওয়াইফ কত হচ্ছে 2:4, বা এখান থেকে লিখতে পারি ডটার ইজ টু ওয়াইফ, এদের অনুপাত 1:2। আর এখানে ওয়াইফ ইজ টু সান, এটা কত হয়ে যাচ্ছে, আচ্ছা এটা করার দরকার পড়বে না, ডাইরেক্টলি এখানে দেখো এটা হয়ে যাচ্ছে 4:5। তাহলে ডাইরেক্টলি আমি কি লিখতে পারি যে ডটার মানে কন্যা, স্ত্রী এবং পুত্র, তাদের
টাকার অনুপাত হচ্ছে, তাদের প্রাপ্ত যে টাকা তার অনুপাত হচ্ছে 2:4:5। তাহলে এখানে কোয়েশ্চেনে চাইছে কন্যার প্রাপ্ত টাকার পরিমাণ কত। তাহলে কন্যা পাবে কত, 2 অংশ, কতগুলোর মধ্যে, 2 + 4 6 11, 11 অংশের মধ্যে। কত টাকার ওপর পাবেন, 1,65,000 টাকার ওপর। কাটলে এখানে পেয়ে যাব 1 5 15,000 গুণিত 2, কত হচ্ছে, মোট 30,000 টাকা। তাহলে কন্যার প্রাপ্ত অংশের পরিমাণ হচ্ছে অপশন বি, 30,000 টাকা। ওকে, চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 16, পরবর্তী অঙ্ক। বলছে একটি দুধ ও জলের মিশ্রণে ওজনের হিসেবে 75% জল আছে। তাহলে আমি ধরে নিচ্ছি ওই মিশ্রণটি হচ্ছে 100 ইউনিট। ওকে, তাহলে এখানে দুধের পরিমাণ কত আর জলের পরিমাণ কত। জল বলেছে 75 আর দুধের পরিমাণ হচ্ছে কত, এখানে 25। ওকে, এবার বলছে আচ্ছা এখানে 60 গ্রাম দিয়ে দিয়েছে, তাহলে এটা না করে আমি কি করছি, ডাইরেক্ট 60 গ্রাম নিয়ে নিচ্ছি। 60 গ্রাম হচ্ছে মোট মিশ্রণের পরিমাণ। ওকে, এবার 75% মানে কত হচ্ছে, এটা হচ্ছে 3/4। তাহলে মোট পরিমাণ এটা হচ্ছে টোটাল মোট পরিমাণ, আর এটা কি হচ্ছে জলের পরিমাণ। ওকে, তাহলে 60কে যদি আমি 4 ভাগে ভাগ করি তাহলে এক একটা ভাগের মান হবে 15 গ্রাম করে। তাহলে এখানে জল আছে 15 × 3 = 45 গ্রাম এবং দুধ আছে বাকি 15 গ্রাম। বলছে ওই মিশ্রণে আরও 15 গ্রাম জল যোগ করা হলো, আরও 15 গ্রাম জল যোগ করলো, আর নতুন করে কোনো দুধ মেশানো হলো না, জলই মেশাচ্ছে শুধু খালি। তাহলে এর যোগফল কত হচ্ছে 60 গ্রাম, এবং দুধের পরিমাণ কত হচ্ছে সেই 15 গ্রামই রয়ে গেল। বলছে নতুন মিশ্রণে কত শতাংশ জল থাকবে, তাহলে এদের অনুপাত হয়ে যাচ্ছে ফাইনাল কত, 1:4। তাহলে এই নতুন মিশ্রণে শতকরা জল কত থাকবে, দেখো জল আছে 4 আর কত হচ্ছে, টোটাল হচ্ছে 5 অংশ। শতকরা বার করতে হলে 100 গুণ করে দিতে হবে, তাহলে এখানে হচ্ছে 20, এটা হচ্ছে কত, 80% উত্তর বেরোলো। তাহলে নতুন মিশ্রণে শতকরা 80% জল থাকবে, অপশন ডি এই প্রশ্নটার উত্তর। ওকে, চলো দেখি পরবর্তী অঙ্কটা। বলছে একটি ব্যক্তি ট্রেনে যাত্রা করার সময় 1 মিনিটে 21টি টেলিফোন পোস্ট দেখতে পান। যদি টেলিফোন পোস্টগুলির মধ্যেকার দূরত্ব 50 মিটার হয় তবে ট্রেনটির গতিবেগ কত। দেখ এখানে কি বলছে, যে একটা টেলিফোন পোস্ট রয়েছে, ঠিক আছে, একটা ব্যক্তি ট্রেনে যাত্রা করছে, যাত্রা করতে করতে সে এরকম মোট 21টি টেলিফোন পোস্ট দেখতে পাচ্ছেন। ওকে, এবার সে কটা দেখতে পেয়েছে, 1 মিনিটে 21টি টেলিফোন পোস্ট দেখতে পায়। নিয়ে বলছে টেলিফোন পোস্টগুলির মধ্যেকার দূরত্ব হচ্ছে, এক একটা টেলিফোন পোস্টের মধ্যেকার দূরত্ব 50 মিটার করে। তাহলে সে মোট কটা টেলিফোন, প্রথমে আমাকে কী করতে হবে, তাহলে যে 21টা টেলিফোন পোস্ট রয়েছে তাদের মধ্যে দূরত্ব, তো তাদের মধ্যে দূরত্ব বার করতে গেলে কি করব, দেখো প্রত্যেকটা টেলিফোন পোস্টের মধ্যে দূরত্ব বলছে 50 এবং মোট কতগুলো ভাগ পাবো। দেখো দুটো ভাগের জন্য, দুটো টেলিফোন পোস্টের জন্য একটা দূরত্ব, তিনটের জন্য দুটো দূরত্ব, চারটের জন্য তিনটে, এরকম তার করতে করতে কী হবে, 21টি টেলিফোন পোস্টের জন্য আমরা দেখতে পাবো মোট 20টা গ্যাপ। তাহলে টোটাল যে ডিস্টেন্স সেটা হচ্ছে 50 × 20 1000 মিটার। ওকে, এবার সময় কত বলছে, টাইম 1 মিনিট বা 60 সেকেন্ডস। ওকে, তাহলে এবার এখানে এই ট্রেনটির গতিবেগ বা স্পিড কত হবে, ডিস্টেন্স বাই টাইম। ওকে, কিন্তু এটা রয়েছে মিটার পার সেকেন্ডে, আমাকে কি উত্তর কিসে বার করতে হবে, কিলোমিটার প্রতি ঘন্টাতে। তার মানে এর সাথে কত, 18/5 গুণ করে দিলে হয়ে যাবে। এবার দেখো এখানে যদি ক্যালকুলেট করি
তাহলে এটা হচ্ছে 10, এটা থাকছে 3, ওপর নিচে 6 দিয়ে কেটে দিলাম, 0 0 কেটে গেল, 100কে 5 দিয়ে কাটলে পড়ে থাকছে 20। তাহলে 20 3 কত হচ্ছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে ট্রেনটির গতিবেগ হচ্ছে অপশন সি, 7 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো দেখি পরবর্তী কোয়েশ্চেনটায় কি দিয়েছে। এই কোয়েশ্চেনটায় বলছে কত টাকার 5/12 অংশ 100 টাকার 3/3 অংশের সমান হবে। তাই আমি ধরছি এখানে টাকাটার পরিমাণ হচ্ছে এক্স, তার 5/12 অংশ, ওকে, সেটা কত টাকার সমান হবে 100 টাকার 3/3। এটাকে যদি অপ্রকৃত ভগ্নাংশে করি তাহলে এটা হচ্ছে 15/4। ওকে, এত। এবার দেখো উপর নিচে কাটাকাটি করে নিচ্ছি, 5, এটা কত পড়ে থাকছে 1, এটা 3। সিমিলারলি এখানেও 3, এটা হচ্ছে এখানে 1 আর এটা হচ্ছে 3 পড়ে থাকছে। তাহলে এবার এখানে x এর মান কত হচ্ছে 100 গুণিত 3 এখানে রয়েছে, আর এখানে ভাগে রয়েছে, তার মানে এদিকে গেলে সেটা গুণ হয়ে যাবে। তাহলে এটা ইন্টু 3, টোটাল কত 900 টাকা। অপশন সি এই প্রশ্নটার উত্তর। ওকে, চলো দেখি পরবর্তী অঙ্কটা কি দিয়েছে। তো দেখো এই প্রশ্নটাই বলেছে একটি দ্রব্য 144 টাকায় বিক্রি করা হলে তার শতকরা লাভের সাংখ্যমান দ্রব্যটির ক্রয় মূল্যের সঙ্গে সমান হয়। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য বা কস্ট প্রাইস, এটা দুরকমভাবে করা যায়। প্রথমে হচ্ছে কনসেপচুয়াল করছি। কি বলছে যে একটা দ্রব্য রয়েছে যার ক্রয় মূল্য আমি ধরছি হচ্ছে কস্ট প্রাইস এক্স, ঠিক আছে, এবং প্রফিট পার্সেন্টেজ কি হচ্ছে তার শতকরা লাভের ক্রয় মূল্য, প্রফিট পার্সেন্টেজ সেটাও হচ্ছে তার ক্রয় মূল্যের সমান। তাহলে এক্স, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য বা আমাকে বার করতে হবে যদি বিক্রয় মূল্যটা হয় 144 টাকা। তাহলে এখান থেকে লিখতে পারি, দেখো এক্স ইন্টু কত হচ্ছে 100 প্লাস এক্স ডিভাইডেড বাই 100। এটার মান কত হচ্ছে 144, এক্স তার উপর এক্স পার্সেন্ট হচ্ছে লাভ, তাহলে 100 প্লাস এক্স ডিভাইডেড বাই 100। এভাবে এখান থেকে ক্যালকুলেট করলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 100x, এদিকে চলে গেলে হচ্ছে 14400। ওকে, ক্যালকুলেট যদি করো তাহলে পেয়ে যাবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 180x মাইনাস 80x 14400 ইকুয়াল টু 0, এটাও 0। এখান থেকে দেখো পেয়ে যাচ্ছি তাহলে কত, এক্স এর মান একটা হয়ে যাবে 80 আর একটা হয়ে যাবে মাইনাস 180। তাহলে এটা তো নিতে পারবো না, তাহলে এক্স এর মান একমাত্র নিতে পারবো 80 টাকা, এটুকুনি। এখান থেকে এটা ক্যালকুলেট করলে বেরিয়ে যাবে। এবার এটা অনেকটা লেন্দি প্রসেস হয়, ঠিক আছে, বিএসসি ক্লার্কশিপে অনেকটা সময় পাওয়া যায়, তোমরা করতে পারো এইভাবেও, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এবার আমরা কি করতে পারি আরেকটা ইজিলি বা তাড়াতাড়ি করে নেওয়ার জন্য অপশান টেস্ট করতে পারি। ওকে, তাহলে কত টাকা হচ্ছে দেখো এবার, তো প্রত্যেকটা কি হচ্ছে অপশান চেক করব আমি। কি বলছে, তাই দেখো 72 টাকা যদি কস্ট প্রাইস হয় তাহলে এর ক্রয় মূল্য কত হবে 172 ডিভাইডেড বাই 100। ওকে, কাটাকুটি করতে করতে যেটা হোক 144 হবে না, ঠিক আছে। যদি এবার সেকেন্ড অপশানটা নিই, 80 টাকা ক্রয় মূল্য, তার বিক্রয় মূল্য কত হবে 180 টাকা, কত 180 টাকার উপর 100 টাকার উপরে। ওকে, এখান থেকে কাটাকুটি যদি করি তাহলে এটা কেটে গেল, 0 0 কেটে গেল, 18 8 144 টাকা। দেখো এখানে মিলে গেল যে দ্রব্যটি বিক্রয় মূল্য কত হয়ে গেল 144 টাকা, যদি ক্রয় মূল্য 80 টাকা হয় এবং শতকরা লাভের পরিমাণও তোমার হচ্ছে 80%। ওকে, তাহলে অপশন বি এই প্রশ্নটার উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। বেশ টাফ কোয়েশ্চেন এটা, বাট একটু বুঝে গেলে খুবই ইজিলি হয়ে যাবে এটা। চলো দেখি পরবর্তী অঙ্কটা কি দিয়েছে। তো দেখো এই প্রশ্নটা কি বলছে, তা একটা ক্যালেন্ডার বছরে জানুয়ারি মাসটা শুরু হচ্ছে কত
সোমবার। তাহলে জানুয়ারিতে ওই মাসে কতগুলো বুধবার আছে এটা আমাকে বার করতে হবে। তাহলে প্রথমে হচ্ছে আমরা এটুকুনি জানি জানুয়ারি মাস হচ্ছে 31 দিনে। ওকে, এখানে কি বলছে যে প্রথম দিন, এই দিনটা হচ্ছে কত, সোমবার বা মানডে। তাহলে আমাকে এই জানুয়ারি মাসে কতগুলো বুধবার আছে বার করতে হবে। তাহলে আমি প্রথমে বার করি হচ্ছে যে যে ডেটগুলোতে আমি সোমবার পাবো। দেখো 8 তারিখ পাবো, আবার 7 দিন পর 15 তারিখ পাবো, তারপর আবার 7 দিন পর 22 তারিখ, আবার 7 দিন পর 29 তারিখ আমি জানুয়ারি পেলাম। তাহলে দেখো এই যে দুটো সোমবার, জানুয়ারি পেলাম না, সোমবার পেলাম। তা এই যে দুটো সোমবার, এর মাঝখানে একটা বুধবার আসবে, এর দুটোর মাঝখানেও একটা বুধবার আসবে, এই দুটোর মাঝখানেও একটা বুধবার আসবে, এবং এই দুটোর মাঝখানে একবার বুধবার আসবে। তাহলে 4টে অলরেডি পেয়ে গেলাম। এবার 29 তারিখ হচ্ছে সোমবার, 30 তারিখ তাহলে কী হবে, মঙ্গলবার, আর 31 তারিখ কী হবে, বুধবার। তাহলে আর একটা বুধবার পেয়ে গেলাম 31 তারিখ। তাহলে এখানে মোট কত হলো ওই জানুয়ারি মাসে বুধবারের সংখ্যা, 5টি। তাহলে অপশন ডি হচ্ছে এই প্রশ্নটার উত্তর। এটা আরেকভাবেও করা যায়। ধরো 1 তারিখ হচ্ছে সোমবার, তাহলে প্রথম বুধবার কত হবে, 3 তারিখ। এটা হচ্ছে প্রথম বুধবার। এর পরের বুধবারগুলো দেখো, 10, 17, 24, 31। কটা পেয়ে গেলাম, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। মোট 5টা বুধবার ওই ক্যালেন্ডার বছরে জানুয়ারি মাসে আছে। তাহলে অপশন ডি এই প্রশ্নটার উত্তর। এটা বেসিক্যালি রিজনিংয়ের কোয়েশ্চেন, এবং পিএসসি ক্লার্কসে মোটামুটি বেসিক লেভেলেরই রিজনিং দেয়, খুব একটা টাফ দেয় না। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 21, এবার ট্রাই করি। তো দেখো এই প্রশ্নটা কি বলছে যে একটি অংশীদারি ব্যবসায় এ ও বি মূলধনের অনুপাত হচ্ছে 3:2 এ ও বি এর। যদি মোট লাভের 5% দান করে দেওয়া হয় এবং এর লভ্যাংশ 855 টাকা হয়, তাহলে মোট লাভ কত হবে, এটা আমাকে বার করতে হবে। তাহলে মোট কত লাভ হয়েছে, তো দেখো আমি ধরে নিচ্ছি মোট লাভ হয়েছে 100 ইউনিট। ওকে, এখান থেকে 5 ইউনিট কি 5%, মানে 100 টাকা, 100 ইউনিটের উপর 5% হচ্ছে 5 ইউনিট। 5 ইউনিট কি করা হয়েছে, দান করে দেওয়া হয়েছে বা চ্যারিটিতে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে বাকি কত পড়ে থাকছে, 95 ইউনিট। এই টাকাটা কি হচ্ছে, এ ও বি এর মধ্যে মূলধনের অনুপাতেই তোমার হচ্ছে ভাগ হবে। তাহলে এই 95 টাকার মধ্যে এর ভাগ কত, এর ভাগ হচ্ছে দেখো কত, 3 অংশ, টোটাল কত 5 অংশের উপর। তাহলে 3/5 ইন্টু 95। তাহলে এটা কত হচ্ছে 57, 5 19, 19 3 হচ্ছে 57, 57 ইউনিট। আমি বিয়েরটা বার করতে পারি, বাট আমার এখানে দরকার পড়বে না, জাস্ট ক্যালকুলেট করে নেওয়ার জন্য, কারণ এখানে আমার চেয়েছে মোট লাভ এবং এর লভ্যাংশ দিয়েছে, তো বিয়ের ক্যালকুলেট করে লাভ নেই। ঠিক আছে, তাহলে 57 ইউনিটের মান কত হবে, 855 টাকা। তাহলে 1 ইউনিটের মান কত হচ্ছে, 855 ডিভাইডেড বাই 57। দেখো 1 দিয়ে ভাগ করলে হাতে পড়ে থাকছে 28, 285, এবং 57 5 হচ্ছে 285। তাহলে 1 ইউনিটের পরিমাণ হচ্ছে 15 টাকা। তাহলে টোটাল প্রফিট কত, 100 ইউনিট। তাহলে 100 ইন্টু 15 রুপিস, 1500, 1500 টাকা হচ্ছে মোট লাভের পরিমাণ। অপশন বি এই প্রশ্নটার উত্তর। ওকে, বেশ ভালো কোয়েশ্চেন এটা, এবং মোটামুটি টাফ কোয়েশ্চেন বলতে এই লেভেলেরই কোয়েশ্চেন আসে পিএসসি ক্লার্কশিপে। তো চলো দেখি পরবর্তী অঙ্কটা কি দিয়েছে। বলছে 10টি সংখ্যার গড় 7, প্রত্যেকটি সংখ্যাকে 12 দিয়ে গুণ করে যে নতুন 10টি সংখ্যা পাওয়া যাবে তাদের গড় কত হবে। তো দেখো যদি কি বলছে, একটা সংখ্যা দিয়েছে এবং প্রত্যেকটা সংখ্যার উপর যদি একই জিনিস হয়, মানে প্রত্যেকটা সংখ্যাকে আমি যদি 12 দিয়ে গুণ বা যোগ বা ভাগ যাই করি না কেন, তাহলে সেই অপারেশনটা আমি অ্যাভারেজের সাথে বার করলে আমি নতুন গড়টা পেয়ে যাব। তাহলে এখানে বলেছে
যে প্রত্যেকটা সংখ্যাকে বলেছে 12 দিয়ে গুণ করেছে, তাহলে তাদের গড় কত হবে? তাদের গড়ও হবে গড়ের সাথেও আমি 12 গুণ করে দিলে এটা বেরোবে। তাহলে 7 12 84, এটা হচ্ছে এই সংখ্যাগুলোর নতুন গড়। অপশন ডি এই প্রশ্নটার উত্তর। একদম এক লাইনের অঙ্ক, খুবই ইজি। ঠিক আছে, তো চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। বলছে একটা বালতিতে 46.2 ভর্তি থাকলে যে পরিমাণ জল থাকবে তার থেকে 4 লিটার জল বেশি থাকবে যদি বালতিটি 60% ভর্তি থাকে। বালতিটির জল ধারণ ক্ষমতা কত? এটা আমাকে বার করতে বলেছে। তাহলে প্রথমে দেখো কি বলছে, 60% থেকে এইটা যদি বাদ দিই, যে মানটা বেরোবে যত পার্সেন্টেজ, সেটার মানটাই তো 4 লিটার। আর আমি ধরে নিচ্ছি বালতিটির জল ধারণ ক্ষমতা হচ্ছে 100%। ওকে, এটাই যে কোনো বস্তুর জল ধারণ ক্ষমতা হয় কত? পূর্ণ সংখ্যা 1 অংশ বা 100%, এটা আমরা জানি। এবার দেখো 60% থেকে আমি যদি 46.2 বাদ দিই, তাহলে এদের জল ধারণ ক্ষমতা কত পড়ে থাকছে? 4 লিটার। সরি, এদের জলের যে ডিফারেন্সটা, পার্থক্যটা। তাহলে এবার এখান থেকে এটা বিয়োগ করে দেখে নিই কত হচ্ছে। তাহলে এখানে যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 60 থেকে 46 14, 14 থেকে 2 3 বাদ দিলে 13.1% সমান হচ্ছে 4 লিটার। ওকে, তাহলে এখান থেকে এটা হচ্ছে কত দেখো, 40/3% equal to 4 লিটার। তাহলে 1% ইকুয়াল টু কত? 4 × 3 / 40 লিটার। তাহলে জল ধারণ ক্ষমতা কত? 100%। তাহলে টোটাল ক্যাপাসিটি কত হবে? 1%-এর মান 12/40 গুণিত 100, 0 0 কেটে গেল, 4 3 12, 3 10 30 লিটার। তাহলে ওই বালতিটির জল ধারণ ক্ষমতা হচ্ছে অপশন এ 30 লিটার। ওকে, তো চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। কোয়েশ্চেন নাম্বার 24 বলেছে প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত হবে? একদম ডাইরেক্ট কোয়েশ্চেন। প্রথম 9টি মৌলিক সংখ্যা কত? 2। প্রথমে তাদের যোগফল বার করব। 2 + 3 + 5 + 7 + 11 + 13 + 17 + 19, দেখো 8টা হলো, আর রয়েছে +23। এদের যে যোগফলটা হবে সেটাকে 9 দিয়ে ভাগ করে দিলেই গড় পেয়ে যাব। তাহলে এর যোগফল কত হচ্ছে দেখো, 5 10 17 28 41 58 77 100। তাহলে এদের যোগফল হচ্ছে 100/9। তাহলে এখানে কত হয়ে আসবে দেখো, 11.1/9। তাহলে প্রথম 9টি সংখ্যার গড় হচ্ছে 11.1/9। অপশন সি এই প্রশ্নটার উত্তর। ওকে, চলো দেখি পরের অঙ্কটা। বলছে একটি ফ্যানের ধার্য মূল্য বা মার্ক প্রাইস হচ্ছে 1500 টাকা। ওই ধার্য মূল্যের উপর 20 টাকা ছাড় দেওয়া হয়েছে। এরপর কতটা অতিরিক্ত ছাড় দিলে ওই ফ্যানটি একজন ক্রেতা 1104 টাকায় কিনে নিয়ে যেতে পারবে? তাহলে প্রথম হচ্ছে কত, 1500 টাকা। তাহলে প্রথমে ছাড় দিলে কত, 20%। 20% ছাড় দেওয়া মানে কত? এটা হয়ে যাচ্ছে 100 টাকার ওপর 80 টাকা। সরি, এবার ধরছি যে অতিরিক্ত ছাড় যেটা দিয়েছে সেটা হচ্ছে X%। তাহলে এটার ওপর কত বসবে? নিচে 100 আর এখানে 100 - X সমান কত মান বেরোলো? 1104। ওকে, এখান থেকে 0 0 কেটে গেল, এখান থেকেও 0 কেটে গেল, কত পড়ে থাকছে? 8/10। তাহলে এখানে পড়ে থাকছে হচ্ছে কত,
এই দুটোকে কাটলে 4 এবং 5, আর এখানে এটা কাটলে কত হয়ে যাবে 3। তাহলে 100 মাইনাস x সমান কত হচ্ছে 1104 বাই 12। এটার মান কত হয়ে যাবে দেখো 12 9 আর এখানে 2। তাহলে এখান থেকে x এর মান কত পেয়ে যাব 100 মাইনাস 92 ইকুয়াল টু 8%। তাহলে অতিরিক্ত ছাড়ের পরিমাণ হচ্ছে অপশন এ 8%। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। বলছে 2 জন লোক ও 7 জন বালক একটি কাজ 14 দিনে করতে পারে এবং 3 জন লোক ও 8 জন বালক ওই একই কাজ 11 দিনে শেষ করতে পারে। তো বলছে জিজ্ঞেস করেছে 8 জন লোক ও 6 জন বালক ওই কাজের 3 গুণ কাজ কত দিনে শেষ করবে। তাহলে প্রথমে এখানে কি বলছে যে 2 জন লোক আর 7 জন বালক একটা কাজ কত দিনে করছে 14 দিনে, আর সেই একই কাজ 3 জন লোক আর 8টা বালক করছে 11 দিনে। তাহলে এখান থেকে আমি একটা লোক এবং একটা বালক এদের কাজের দক্ষতার অনুপাত বার করে নিতে পারবো। কত হচ্ছে দেখো 28m প্লাস 98b, আর এদিকে হচ্ছে 33m, এটা হচ্ছে 88b। 88 দিকে চলে গেলে পড়ে থাকবে 5m সমান কত এখানে 88 দিকে গেলে 98 মাইনাস 88 10b কেটে গেল, এটা পড়ে থাকছে 1, এটা পড়ে থাকছে 2। এখান থেকে m is to b সমান 2:1 পেলাম। তাহলে মোট কাজ কত টোটাল ওয়ার্ক, যে কোনো একটাতে হয় এদিকে নয় এদিকে অনুপাতটা বসিয়ে দিলাম মানটা, অনুপাতের মানটা। তাহলে প্রথমটাতেই নিচ্ছি, তাহলে 2m, তাহলে 2 × 2 প্লাস 7 × 1 × 14, 2 2 4 আর 11, তাহলে 11 গুণিত 14, 154 ইউনিট। এটা হচ্ছে মোট কাজের পরিমাণ। এবার বলছে ওই একই কাজ 8 জন লোক ও 6 জন বালক কদিনে করতে পারবে, সরি ওই একই কাজের 3 গুণ। তাহলে এবার টাইম রিকোয়ার্ড কত, দেখ টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই এফিসিয়েন্সি, দেখ 154 গুণিত 3, যেহেতু বলে 3 গুণ কাজ। এবার এখানে 8 জন লোক ও 6 জন বালক, তাদের এফিসিয়েন্সি রেশিওর মান বলে দিলাম 8 × 2 প্লাস 6 × 1, কত হবে 8 2 16 আর 6 22, তাহলে 154 গুণিত 3 বাই 22, 22 সাথে 154 হয় এবং 7 3 গুণ করলে কত 21 দিন। তাহলে 21 দিনে ওই কাজটা এরা শেষ করে ফেলতে পারবে। অপশন বি 21 এই প্রশ্নটার উত্তর। ওকে, বেশ ভালো অঙ্ক এইটা, চলো আশা করি বুঝতে পেরেছো। দেখি নেক্সট কোয়েশ্চেন, আর 4টে কোয়েশ্চেন বাকি রইল সেশন 1-এ। কোয়েশ্চেনটা চেয়েছে যে 3 4 5 ও 8 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত। ঠিক আছে, এটা চেয়েছে। তো এরকম যখন অঙ্ক দেবে যে এই এত এত সংখ্যা দিয়ে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত, তখনই প্রথমে কি করবে, ফার্স্ট স্টেপ হচ্ছে এই প্রত্যেকটার সংখ্যার লসাগু করবে। তাহলে লসাগু করি 3 4 5 6 8, এখান থেকে 3 কমন এলে 1 2 5 2 8, তাহলে এটা 4ই থাকবে। এবার এখান থেকে 2 কমন নিই, তাহলে 1 2 5 1 4, এখান থেকে আবার 2 যদি কমন নিই তো থাকবে 1:1 5 × 1:2। তাহলে এলসিএম কত, দেখো
টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 1 আর 5। এবার কোনো সংখ্যাকে যদি পূর্ণবর্গ হতে হয় তখন আমার পাওয়ার কি হবে? পাওয়ারের মান হচ্ছে সবসময় ইভেন হতে হবে সেই সংখ্যাকে পূর্ণবর্গ হতে গেলে। তার মানে কি, আমাকে দেখো এখানে 2 ইন্টু 3 রয়েছে, তাহলে এখানে আরেকটা কিছু গুণ করতে হবে যাতে এর পাওয়ারটা অ্যাটলিস্ট 4 হয়। তাহলে সব থেকে ক্ষুদ্রতম হলে সংখ্যাটা যেহেতু চেয়েছে, তাহলে ওই জন্য আমাকে পূর্ণবর্গ সংখ্যা করার জন্য সব থেকে যে 3-এর যে কাছাকাছি সংখ্যাটা রয়েছে তার সব থেকে কাছে যে পূর্ণবর্গ সংখ্যা করার জন্য। তাহলে এখানে আমাকে কত করছে? 2 গুণ করব। 3 টু দি পাওয়ার 1 সে স্কোয়ারে চেঞ্জ করতে গেলে 3 গুণ করব। 5 টু দি পাওয়ার 1, তাহলে আমাকে এখানেও 5 গুণ করতে হবে। তাহলে ফাইনালি কত অ্যান্সার বেরোবে? 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। 2 টু দি পাওয়ার হচ্ছে 16 ইন্টু 9 ইন্টু 25। ওকে, তাহলে 25 হচ্ছে, আচ্ছা 16 যদি বার করি তাহলে 16 হচ্ছে 300, না এটা হচ্ছে 144 ইন্টু 25। 25 মানে হচ্ছে 100/4 গুণ করলে 3600। 3600 হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যা এই কটি সংখ্যা দ্বারা ভাজিত। তাহলে অপশন ডি এই প্রশ্নটার উত্তর। ওকে, এটা আরেকভাবেও করতে পারো অপশন চেক করে। কিভাবে? তো দেখো, ফার্স্ট হচ্ছে আমাকে কি বলেছে, এই পয়েন্টগুলো দিয়েছে। তাই সংখ্যাটা কি হচ্ছে, এত এত সংখ্যা দিয়ে ভাগ হতে হবে এবং ক্ষুদ্রতম একটা পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। ক্ষুদ্রতমটা দেখা দরকার নেই, পূর্ণবর্গ সংখ্যা, এটা হচ্ছে মেন পয়েন্ট। দেখো প্রথমে কি করছে, আমি বার করে নিচ্ছি পূর্ণবর্গ সংখ্যা কোন কোনগুলো। এটা পূর্ণবর্গ সংখ্যা, এটা নয়, প্রথমে বাদ গেল এটা এবং এটা। প্রথমটা কি বলেছে যে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে হবে, তাহলে 900-কে 3 দিয়ে ভাগ যাবে, 4 দিয়েও যাবে, 5 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে, কিন্তু 900-কে 8 দিয়ে ভাগ যাবে না। ঠিক আছে, যখন এ হচ্ছে এটা 112 পূর্ণ 1-এর 112.5 এরকম হয়, তাহলে কিন্তু এটা 8 দিয়ে পুরোপুরিভাবে ভাগ যাবে না, তাহলে এটাও ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, 2500-কে আমি 3 দিয়ে বা 8 দিয়ে ভাগ করতে পারবো না, এটাও ক্যান্সেল হয়ে গেল। 3600টা হচ্ছে সব দিক থেকে মিলবে বা স্যাটিসফাই করছে, তাহলে অপশন ডি এই প্রশ্নটার উত্তর। তো চলো দেখি নেক্সট কোয়েশ্চেনটা। তো দেখো অঙ্কটায় এই একটা দিয়ে দিয়েছে, এর আমাকে মান বার করতে হবে। তা ক্যালকুলেট করে দেখো এটাকে আমি কিভাবে লিখতে পারি। এটাকে এভাবে লিখতে পারি, তো 999 প্লাস 995 ইন্টু 999 এভাবে লিখতে পারি এটাকে, গুণিত কত 999। এটাকে আমি লিখতে পারি, দেখো কত 999কে আমি এখানে লিখতে পারি 1000 - 1 প্লাস 995/999। আচ্ছা এটা 9ই হবে, তাহলে ইন্টু 999। ওকে, তাহলে এবার হচ্ছে দেখো কত, এখান থেকে আমরা লিখতে পারি 1000 মাইনাস, এটাকে আমি ক্যালকুলেট করে নিলাম 999। ওকে, আচ্ছা এটাকেও আমি কমন নিয়ে নিতে পারি, তাহলে কত হবে এটাকে, আচ্ছা এটা পুরোটা বাদ দিয়ে দিই, এখান থেকে কেটে দিয়ে এখান থেকে করছি, কত হয়ে গেল এটা 999 মাইনাস 999 প্লাস 995 ডিভাইডেড বাই 999 ইন্টু 999, এখানে বাইরে রয়েছে, এই দুটো এবার কেটে গেল, এটা এখান থেকে কত পড়ে থাকছে, দেখুন 3টে 9, তার পাশে 3টে 0, মাইনাস দেখো 999 থেকে
995 বাদ দিলে পড়ে থাকছে -4। তাহলে এখান থেকে কত বেরোবে? এখান থেকে বেরোবে 6, হাতে আমার 1 9, আবার হাতে আমার 1 9, 9 থেকে 1 বাদ দিলে 8, এখানে 9 আর 9, তাহলে 998 996 অপশন বি এই প্রশ্নটার উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো দেখি পরের অঙ্কটা। বলছে একটি ট্যাঙ্কের 1/4 অংশে 135 লিটার জল ধরে। যদি 180 লিটার জল থাকে ওই ট্যাঙ্কটিতে, তাহলে ট্যাঙ্কটির কত অংশ জল ভর্তি থাকবে? প্রথমত হচ্ছে 1/4 অংশ, এটা হচ্ছে 135 লিটার। তাহলে টোটালটা বা এক অংশের মান কত হবে? 135 গুণিত 4, তাহলে এটা হচ্ছে 540 লিটার। এটা বেসিক্যালি হচ্ছে ওই ট্যাঙ্কটির জল ধারণ ক্ষমতা। এবার বলছে ট্যাঙ্কটিতে যদি 180 লিটার জল থাকবে, তাহলে ট্যাঙ্কটির কত অংশ ভর্তি থাকবে? তাহলে এখানে লিখতে পারি পার্ট অফ ট্যাঙ্ক ফুল। কত অংশ চেয়েছে আমাকে, জাস্ট তাহলে আমাকে ফ্র্যাকশনটা বার করতে হবে। তাহলে লবে কত হচ্ছে, যতটা পরিমাণ ভর্তি আছে 140, এবং নিচে 500, সরি এখানে 180, এটা 540, 0 0 কেটে গেল, এবং 18 3 54 হয় আমরা জানি। তাহলে এর ট্যাঙ্কটিতে 1/3 অংশ জল কারেন্টলি ভর্তি আছে, সেটা বলতে চাইছে। তাহলে অপশন বি এই প্রশ্নটার উত্তর। ওকে, তো চলো এই করে 29টা কোয়েশ্চেন সলভ হয়ে গেল, আর বাকি রইল একটাই অঙ্ক। তাহলেই পিএসসি ক্লার্কশিপ 2024 তার সেশন 1, তো 30টা যে ম্যাথামেটিক্স কোয়েশ্চেন অ্যারিথমেটিক সেকশনে, ম্যাথামেটিক্স এবং রিজনিং দুটো মিলিয়েই সেটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো দেখি পরবর্তী অঙ্কটা। তো এখানে বলছে যে একটি সংখ্যা 35% হ্রাস পেলে সংখ্যাটি হয় 325। সংখ্যাটির শতকরা বৃদ্ধির হার কত হলে সংখ্যাটি 650 হবে? তাহলে প্রথম হচ্ছে 35% কি হচ্ছে, কমেছে। তাহলে আমি ধরছি সংখ্যাটা হচ্ছে 100%। তাহলে এখান থেকে 35% কমে গেলে সংখ্যাটি বর্তমানে কত, 65%। এর মান কত, 325। তাহলে 1% কত হচ্ছে, 325/65 বা 5। ওকে, তাহলে সংখ্যাটি কত হচ্ছে, 100% ইকুয়াল টু 5 × 100, 500 রুপিস। এত পরিমাণ সংখ্যাটা, এটা হচ্ছে সংখ্যার পরিমাণ। বলছে সংখ্যাটি শতকরা বৃদ্ধির হার কত হলে সংখ্যাটি 650 হবে। তাহলে এখানে ইনক্রিজ প্রথমে কত হয়েছে সেটা বার করতে হবে, 500 থেকে 650, তাহলে 650 মাইনাস 500, তাহলে ইনক্রিজ হয়েছে 150 টাকার। তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ কত, 150 টাকা বৃদ্ধি পেয়েছে কত, সরি 600 নয়, 500 টাকার উপর, ইন্টু 100 শতকরা বার করতে গেলে 0 0 কেটে গেল, এখানে হচ্ছে 5 3 15, তাহলে 0। ওকে, তাহলে পার্সেন্টেজ ইন্টারেস্ট হচ্ছে 30%। তাহলে 30% বৃদ্ধি হলে তবেই সংখ্যাটি 650 হবে। অপশন বি এই প্রশ্নটার উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো দেখো এই করে পিএসসি ক্লার্কশিপ 2024 তার সেশন 1 ফার্স্ট শিফট তার 30টা অ্যারিথমেটিক সেকশনের কোয়েশ্চেন সলভ করা হলো এই ভিডিওতে। ওকে, আশা করি এই ভিডিওটা তোমাদের হেল্পফুল লাগবে। এগুলোর সাহায্যে তোমরা এক তো করতে পারবে কি, যে একটা আন্দাজ পেয়ে যাবে যে কোনটা কে কী করেছো, একটা জাস্ট অ্যান্সার কি হিসেবে, এবং কি হচ্ছে পরবর্তী আরও যেসব অঙ্ক আসবে সেগুলোর প্র্যাকটিস হিসেবেও তোমরা এগুলো ব্যবহার করতে পারো। কারণ কি এখন পিএসসি যদি কিছু ট্রেন্ড দেখো, তাহলে পিএসসি কোয়েশ্চেন লেভেল একটু হার্ড করছে প্রিভিয়াস ইয়ারের থেকে। তো আরও আমাদের গভীরে গিয়ে অঙ্কগুলো বুঝতে হবে, করতে হবে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো
ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে ওই অ্যাজ ইউজুয়াল লাইক, শেয়ার আর কিছু কমেন্ট করে দিও যে ভালো লেগেছে সেটা বলে, তাহলে আমিও একটু মনোবল পাবো। ওকে, আর ফেসবুকে চ্যানেল আছে, সেটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো বাই এই ভিডিওর জন্য থেকে।